উপরে গালাগাল করে দর্শকরা, নিচের তলায় যারা ব্যাট করতে আসবে তারা অধিকাংশ বোলার, সুতরাং মিডিল অর্ডারে ব্যাট করুন, টুকটুক করে রান করুন, কোনো অসুবিধা নেই, বেশি মারদাঙ্গা দৌড়াদৌড়ি করতে গেলে উইকেটটা দিয়ে চলে আসবে। সুতরাং কিচ্ছু করেনি ভারতবর্ষ, ঠিক ব্যালেন্স খেলে বেরিয়ে যাচ্ছে। ঠিক, কিন্তু ইরানের পক্ষে এই যুদ্ধটা আর কতদিন চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে? আমি একই প্রশ্ন আমেরিকার কাছ থেকেও জানতে চাইবো যে তাদের কাছে তো টমাহক মিসাইল শেষ, আব্রাহাম লিঙ্কন অনেকটা ডিস্টেন্সে চলে এসেছে, মিড টার্ম ইলেকশন এগিয়ে আসছে দুটো দেশের পক্ষে। আমি প্রথমে ইরানেরটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে কত। আমি খুব খুব ভ্যালিড কোয়েশ্চেন এটা আপনাকে, আমি বলছি ইরান একটা জিনিস বুঝবেন, মানে আমি আমি ভুলে গেলাম কার লেখা এই লাইনটা ছিল এরকম: ইফ ইউ হ্যাভ টু কাট আ ট্রি, ফার্স্ট শার্পেন ইওর নাইফ। ওকে, তো ইরান এই শার্পেনিং দ্য নাইফ যে প্রসেসটা আসছে, যে গাছ কাটার আগে কুড়ালটাকে তৈরি করা, ইরান কিন্তু এই কুড়ুলটাকে অনেক বছর ধরে তৈরি করেছে। আপনাকে আমি এটা বলছি, ওভার নাইট কোনো ডিসিশনে ইরানের উপরে অ্যাটাক হয়নি। ইরান অনেক দিন ধরেই জানতো আমাদের উপরে অ্যাটাক হতে পারে, তার জন্য বাংকার তৈরি করেছে, বাংকারে রেজিমেন্ট তৈরি করেছে, রেসপন্স সিস্টেম তৈরি করেছে, কোথায় কোথায় হিট করবে তার প্ল্যানিং আছে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি আছে। সামরিক স্টাডিজের যারা ছাত্র ছাত্রী তারা কোথাও গিয়ে তাদের মনে হতেই পারে যে ইরানের যে প্ল্যানিংটা সেটা কিন্তু কোথাও গিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে নাকানি চোবানি খাইয়ে ছেড়ে দিয়েছে। ইরানের প্ল্যান ই, প্ল্যান বি, প্ল্যান সি, এভরিথিং ইজ সো সাউন্ড, মানে অসাধারণ যাকে বলা হয়। ঠিক আছে, দ্বিতীয় জিনিসটা খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে, আমেরিকা কিছুটা হলেও ওভার কনফিডেন্সে, কিছুটা হলেও হাফ ইন্টেলিজেন্সে আমেরিকা অ্যাক্টিভিটিটা করেছে। মানে যতটা আমেরিকা পাওয়ারফুলি ভাবনা চিন্তা করা উচিত ছিল, আমেরিকা ততটা পাওয়ারফুলি ভাবেনি। কিছুটা কনফিডেন্সে, কিছুটা বলতে পারেন পলিটিক্যাল প্রেসারে। আমি কেন বলছি পলিটিক্যাল প্রেসারে, আপনি মনে করে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের একটা স্টেটমেন্ট ছিল, ইন 4 weeks উই উইল র্যাপ আপ ইরান, যদি আমি ভুল না বলে থাকি। এই স্টেটমেন্টটা কিছুদিন আগে ডোনাল্ড বলেছিল। এই 4 উইকের কথাটা কেন বলেছিল, তার কারণটা হচ্ছে উনি জানতেন মিড টার্ম ইলেকশনে ইরানের সোকল্ড ভিক্টরি ন্যারেটিভটা খুব কাজে আসবে তার জন্য। কিন্তু যখন উনি দেখলেন যে ইরানের ওয়ারটা তার এগেনস্টে যাচ্ছে এবং আমেরিকা যে কনসিডারেবল ইকোনমিক এবং লজিক্যাল মানে লস করেছে সেটা জাস্টিফাই করতে পারছে না, তখন কিন্তু আমেরিকা যথেষ্ট ভয় পেয়ে গেছে। এবং সে ইসরায়েল আজকে যে যে রকমের লস ফেস করছে ভাবা যায় না। অর্থাৎ আমি আবারও বলছি, প্রিপারেশন আর অ্যাড্রিনাইন রাশ এই দুটো কিন্তু এক জিনিস নয়। এই অ্যাড্রাসে গিয়ে যে মানে ঘুষিটা চালিয়ে দিয়েছে আমেরিকা, আমেরিকা বুঝতে পারেনি যে রিটালিয়েশনে যে ঘুষিটা আসবে সেটা এতটা পাওয়ারফুল আর এতটা ওয়েল প্রিপেয়ার্ড হবে, এবং সেটার জন্য ইরান হ্যাজ গট দ্য বেটার হাফ অফ ইট। একদম, আমি এক্ষেত্রে আমেরিকার কথাটাও জানতে চাইবো যে কারণ ইতিমধ্যেই ব্রিটেনের তরফ থেকে কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী, তিনি বলে দিয়েছেন যে তারা চাইছেন না, কারণ বুট অন গ্রাউন্ডের একটা সিদ্ধান্তের কথা কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেকদিন ধরেই বলে আসছেন যে এবার সরাসরি সৈন্য পাঠানো হবে, যেটা আমরা আফগানিস্তানের ক্ষেত্রে দেখেছি, যেটা আমরা ইরাকের ক্ষেত্রেও দেখেছি। কিন্তু ব্রিটেন সেখান থেকে সরে আসছে, তারা বলছে আমরা এইভাবে যুদ্ধতে রাজি নই, কারণ তার ফল মারাত্মক হবে। এমন এটা আমি এবং স্পেনও কিন্তু বলেছে যে আমরাও এই যুদ্ধের মধ্যে নেই। তাহলে এবার ডোনাল্ড ট্রাম্প কি করবেন? ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কি এখানে যুদ্ধ চালিয়ে দিয়ে যাওয়া সম্ভব? কারণ নেটোও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা যে খুব একটা শুনছে তেমনটাও নয়। এই যে লাস্ট আপনি কোয়েশ্চেনটা করেছিলেন, এইটা হচ্ছে তার মেইন লজিক্যাল স্ট্যান্ড। এই যে নেটোর ক্ষেত্রে যেটা বলছিলেন, নেটো কেন দাঁড়াতে চাইছে না তার কারণটা একটা বুঝতে গেলে, ইউরোপিয়ান ইউনিয়ন যার প্রচন্ড রকম ট্রেড এবং ইকোনমিক মডেল আছে, সেটা যদি আমরা স্টাডি করি আমরা দেখব ইউরোপের মূল ধারার যে দেশগুলোকে আমরা চিহ্নিত করতে পারি, সেই মূল ধারার দেশগুলো সাংঘাতিক রকম রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের একটা সাংঘাতিক ইকোনমিক লস চলছে। তারা যে ইকোনমিক্যালি খুব একটা ভালো জায়গায় আছে সেটা কিন্তু নয় ম্যাডাম। তার জন্য কি, আমি আবারও বলছি, একটা যুদ্ধে জড়ানো মানে ডেইলি 2-3 হাজার কোটি টাকার খরচ। এই 2-3 হাজার কোটি টাকার খরচটা হ্যান্ডেল করবে কে, কেনই বা করতে যাবে? তাদের সাথে ইরানের কোন শত্রুতা আছে? আমেরিকার নিজস্ব ইন্টেলিজেন্সের সব থেকে বড় অর্গানাইজেশন ডিএনআই, সে বলছে আমরা কোনো এরকম পোক্ত মানে ডকুমেন্টেশন নেই যেটা প্রমাণ করে যে ইরান নিউক্লিয়ার প্র্যাকটিসের মধ্যে ছিল। অথচ প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাটাক করে দিল। তাদের যে মেজর অ্যাটাকার, তার মেজর ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ডিসএগ্রি করছে। তো সেখানে অন্য দেশগুলো কোন সাহসে সেখানে ইন্ডালজ করে? তার অর্থনীতিকে বিপর্যয় ফেলে
দ্বিতীয়ত, আজকের ডেটে ইউকে কনসিডারেবল স্মার্ট ডিসিশন নিয়েছে। আমেরিকা বারবার চাইছিল ইউকে কে ইন্ডালজ করতে, ইউকে সেটা বুঝতে পেরেছে যে কেন আমি ইন্ডালজ হতে যাব ভাই, এখানে আমি কি অপরাধটা করলাম যে আমি এটার মধ্যে ইন্টেলিজেন্সে যাব। আমার কাছে কথা হলো সিম্পল কথা, আজকে আমেরিকা ভেনেজুয়েলা অ্যাটাক করেছিল, এর আগে লিবিয়া, সিরিয়া, ইউ নেম এনি কান্ট্রি, আফগানিস্তান, যাই হোক, এদের সবার অ্যাটাকের পিছনে একটা করে লজিক দিয়েছিল, যেটা পরবর্তীকালে আমরা গিয়ে বুঝেছিলাম এটা স্মোক লজিক, এটা জেনুইনলি কোনো লজিক এটা স্ট্যান্ড করছে না। আজকে ভেনেজুয়েলা অ্যাটাক করলো নার্কো বলে, কি পেয়েছে নার্কোর? কিচ্ছু পাইনি। আজকে ইরানকে অ্যাটাক করলো নিউক্লিয়ার রিয়েক্টর বলে, যেটা মোজাদ এবং ডিএনআই দুজনেই বলছে ইরানের কাছে নিউক্লিয়ার রিয়েক্টর নাও থাকতে পারে। তাহলে কি ফাজলামো মারতে এতদিন ধরে অ্যাটাক চলছিল? এত নিরীহ মানুষের প্রাণ কি আর কি মারতে নেওয়া হলো? এতগুলো জায়গায় এতগুলো অর্থনীতি, এতগুলো তেলের ভান্ডার ধ্বংস হয়ে গেল, সেটা কি ইয়ারকি মারার জন্য? আর এই তেলের ভান্ডারগুলোর মানে হচ্ছে, তেলের ভান্ডারগুলো হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল রিলেশনশিপের সিম্বল। এখানে ইনভেস্টমেন্ট আছে, এখানে বিভিন্ন গভর্নমেন্টের মধ্যে লজিক্যাল স্ট্যান্ডিংস আছে। সেই তেলের ভান্ডারগুলো একের পর এক ধ্বংস করে দেওয়া হলো কেন? জাস্ট বিকজ ডোনাল্ড ট্রাম্পের রাগ দেখানোর জায়গা চাই, তার জন্য যা খুশি সে করে বসবে। এবং এই যা খুশি করে বসার যে মেথোডোলজিটা, সেটা অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটালো, সেটা হলো এন্টায়ার যে ডাইনামিক্সটা ছিল, সেই ডাইনামিক্সটা কেঁপে উঠলো। এবং সেই ডাইনামিক্সটা কেঁপে ওঠাতে যে জিনিসটা দাঁড়ালো, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে একটা বড় সংখ্যক বিদেশি শক্তিরা, মানে বিশেষ করে ইউরোপিয়ান শক্তিরা ডিসিশন নিয়ে ফেললো। এবং তাদের এই ডিসিশনটা প্রমাণ করে দেয় যে দে আর নট কমফর্টেবল ইন অ্যালাইনিং উইথ ইউএস, দে আর নট কমফর্টেবল। এই নট কমফর্টেবলটা কিন্তু ডিপ্লোমেসিতে মারাত্মক রকম একটা স্টেটমেন্ট। আমি যদি কোনো রাষ্ট্রের সাথে কমফর্টেবল না হয় অ্যালাইন করতে, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের অ্যালাইনমেন্টটা চলছে না। এবং আমি আপনাকে প্রথম দিন থেকে আজও বলছি আপনাদের চ্যানেলে এবং সব চ্যানেলে, আমেরিকার যে ক্ষয়ক্ষতিটা ডোনাল্ড ট্রাম্পের করে গেল, সেটা শুধু ডোনাল্ড ট্রাম্পের ইমেজ নষ্ট করলো তা নয়, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ইমেজ গোটা পৃথিবীর কাছে নষ্ট হয়ে গেল। বেশ, অনেক ধন্যবাদ শুভাশিস আপনাকে, অনেক ধন্যবাদ। ব্রিক্সের নিরিখে তো বটেই, এবং আমেরিকা ইরান তাদের পক্ষেই বা কতদিন যুদ্ধটা চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, খুব সুন্দর একটা ব্যাখ্যা আপনি তুলে ধরলেন। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। এখন দেখার যে ব্রিক্সে এক টেবিলে সৌদি আরব, ইউএই এবং এই ইরান, তাদের কি অবস্থান হয়, ভারত, রাশিয়া, চায়না, ব্রিক্সের যে সব থেকে শক্তিধর দেশগুলো, বিআরআই, তাদেরই বা কি বক্তব্য উঠে আসে, সবটাই আমাদের নজর থাকবে। এবং একই সঙ্গে যুদ্ধের সমস্ত আপডেট আপনাদেরকে জানাতে থাকবো। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।